আমাদের কাছে কিন্তু বান্টি ভাইয়ের একটা প্রশ্ন ছিল যে এই নাক ডাকার আর কি কি কারণ থাকতে পারে। আমাদের গেস্ট এক্সপার্টের কাছে চলে যাচ্ছি। স্যার, আমি শুরুতে দেখালাম যে নাক ডাকার যে মেকানিজমটা সেটা আমি বুঝালাম। আর যদি আমি কারণগুলো বলে থাকি, নাক ডাকার প্রথম কারণই হচ্ছে ওবেসিটি, মাত্রাতিরিক্ত ওজন। আমাদের শরীরের ওজন যদি বেড়ে যায়, এই ওবেসিটিটা আমাদের নাক ডাকার একটা অন্যতম প্রধান কারণ। একটা সময় কিন্তু আমাদের খেলার মাঠ ছিল, আমরা খেলতাম ছোটোবেলায়, কিন্তু সেই পুরো খেলাটা চলে এসেছে কিন্তু এখন মোবাইল সেটের মধ্যে। তো আমরা কিন্তু ঘন্টার পর ঘন্টা ফেসবুকে গেমস খেলছে বাচ্চারা, আমরা ফেসবুকিং করছি ইত্যাদি ইত্যাদি, আমরা কিন্তু আর খেলছি না। যে কারণে হচ্ছে কি, আমাদের কোনো কায়িক কোনো পরিশ্রম হচ্ছে না, আমাদের শরীরের মেদ ঝরছে না, আস্তে 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 আমরা স্থূল হয়ে যাচ্ছি। অর্থাৎ আমাদের জীবনযাত্রার পরিবর্তন এসেছে, আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন এসেছে, আমাদের লাইফ স্টাইলের পরিবর্তন এসেছে। এই পরিবর্তনগুলো কিন্তু নাক ডাকার পেছনে দায়ী। এবার স্যার আমার একটু জানার আছে আপনার কাছে, নাক আসলে কারা ডাকে? নাক বেসিক্যালি যে কোনো বয়সে মানুষ ডাকতে পারে, বিশেষ করে যারা ছোট তারাও কিন্তু নাক ডাকতে পারে। অনেকেই আমার চেম্বারে এসে বলে, স্যার এতটুকু বাচ্চা নাক ডাকে, আসলে এত ভয় পাচ্ছি, ও কেন নাক ডাকবে? নাক সাধারণত একটু বয়স্ক রোগীরা ডাকে 40-এর পরে। কিন্তু মনে রাখবেন যে নাক ডাকাটা যে কোনো বয়সে হতে পারে। বিশেষ করে বাচ্চাদের এডিনয়েড নামক একটি টিস্যু আছে যেটা ন্যাজোফ্যারিংসে থাকে, সেটা যদি বড় হয়ে যায় এবং যদি তার টনসিলটা ফুলে যায়, সেক্ষেত্রে নাক ডাকার প্রবলেম হতে পারে। এবং অল্প বয়সেও যদি মুটিয়ে যায়, সেক্ষেত্রে তার নাক ডাকার সমস্যা হতে পারে। যদি অ্যানাটমিক্যাল কোনো চেঞ্জ তার থাকে, সেক্ষেত্রে নাক ডাকতে পারে। অর্থাৎ নাক ডাকাটা সব বয়সে হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রেই স্বাভাবিকভাবে আমরা 40-এর পর থেকে যখন আমাদের সেকেন্ডারি ফ্যাট ডিপোজিশনটা আস্তে আস্তে বাড়তে থাকে, তখন নাক ডাকার প্রবণতা ওই বয়সে একটু বেশি হয়ে থাকে। আমার একটা প্রশ্ন আছে, আমার প্রশ্ন হলো যে ছোটোবেলা থেকে শুনে আসতেছি নাক ডাকার নাকি কোনো চিকিৎসা নাই। এইটা একটা ভালো প্রশ্ন করেছেন বান্টি ভাই, যে সবাই এটাকে বললাম না যে সাধারণ একটা ঘটনা চিন্তা করে থাকে যে বয়স হয়েছে একটু নাক ডাকবে, টাকা পয়সা হয়েছে, খাওয়া দাওয়া করছে ভালো, একটু মুটিয়ে যাচ্ছে, একটু নাক ডাকবে। কিন্তু মনে রাখবেন, নাক ডাকার কিন্তু এখন আধুনিক চিকিৎসা পদ্ধতি তৈরি হয়েছে এবং বাংলাদেশে অনেক স্লিপ সার্জন রয়েছে, আমরা কাজ করছি এই ফিল্ডে এবং নাক ডাকার একটা উৎকৃষ্ট রেজাল্ট আমরা পাচ্ছি। এবং সেই জিনিসটা কিন্তু আমি একটি ডকুমেন্টারির মাধ্যমে বান্টি ভাই দেখাতে চাই। যে কিছুদিন আগে কুমিল্লা থেকে রাশেদ নামক এক ভদ্রলোক আমার কাছে এসেছিলেন এবং তিনি এমন নাক ডাকতেন যে তার ওয়াইফ ভয় পেয়ে গিয়েছিলেন যে তার হাজব্যান্ড বাঁচবে কি বাঁচবে না, এই যে ঘুমের মধ্যে তার দম পর্যন্ত আটকে যেত। তো এই কষ্টের গল্পগুলো যখন আমার সঙ্গে শেয়ার করলো, আমি তার উপর একটি কড়া নজরদারি রাখলাম। তার পরীক্ষা নিরীক্ষা শেষ করে আমি তাকে প্ল্যান দিলাম যে আমি আপনার ট্রিটমেন্ট শুরু করতে চাই এবং ট্রিটমেন্টের পার্ট হিসেবে আমি আপনার একটা সার্জারি করব। এবং সেই সার্জারিটি আমরা সম্পন্ন করি ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটালে। আমি একটু ভিউয়ার্স এই মুহূর্তে দেখাতে চাই রাশেদ কীভাবে নাক ডাকার সমস্যা থেকে মুক্তি পেয়ে স্বাভাবিক জীবনে ফিরেছে। আমার মনে হয় তাহলেই বান্টি ভাই আপনি আপনার উত্তরটা পেয়ে যাবেন। পেশেন্টস ফলো আপ ইন হাউজে আমরা এবারের পর্বে যাচ্ছি কুমিল্লা জেলার কোতোয়ালি থানার ছোটরা নামক একটি ইউনিয়নে। সেখানেই আছে আমার একজন সম্মানিত রোগী, যার নাম হচ্ছে দিদারুল আলম রাশেদ। দিদারুল আলম রাশেদ ভাই আমার চেম্বারে যেদিন আসে, সাথে ছিল তার স্ত্রী। তার স্ত্রী এসে প্রথমেই তার মোবাইল সেট দিয়ে আমাকে দেখায় যে স্যার আপনি একটু খেয়াল করুন। আমার চেম্বারে আসার পর যখন আমি এই চিত্রটি খেয়াল করি রাশেদ ভাইয়ের, তখন আমি তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করি এবং তার রোগটাকে নির্ণয় করার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা করি এবং পরীক্ষা নিরীক্ষা করার পর আমি তার একটি সার্জারি সম্পন্ন করি এবং সেই সার্জারি সফলভাবে সম্পন্ন করার পর এখন তিনি কেমন আছেন সেটা দেখার জন্য কিন্তু পেশেন্টস ফলো আপ ইন হাউজে যাচ্ছি রাশেদ ভাইয়ের বাড়িতে। আসলে এটা হচ্ছে আমার ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটালের একটি ভালোবাসার আয়োজন। এই যে মিষ্টি বাবু, ভাই, ভাবি, এদের সাথে পরিচয় হলো, তাদের বাড়িতে আসলাম। আমি শুরুতেই একটু রাশেদ ভাই আপনার কাছে আসতে চাই যে আপনি কি সমস্যায় ভুগতেছিলেন এবং কি কি কষ্ট আপনার হচ্ছিল একটু শুনতে চাই। আমি যখন রাত্রে ঘুমাতাম, মাঝরাতে আমার ঘুম ভেঙে যেত, হঠাৎ আমার শ্বাস বন্ধ হয়ে যেত, নাক দিয়ে শ্বাস নিতে পারতাম না, হঠাৎ ঘুম ভেঙে যেত, শরীর ঘামে যেত, নাক ডাকা শব্দ ছিল। আমি যখন তাকে দেখি আমার চেম্বারে, তখন তার শরীরের মধ্যে কয়েকটি অ্যানোমালি আমি খেয়াল করি। এই ছিল তার দুটো টনসিল গলার মধ্যে, এটা জিহ্বা, আর এটা আমি বলেছিলাম যে আলা জিহ্বা। মানুষ যখন ঘুমায় তো আলা জিহ্বা যদি বেশি বড় থাকে তখন সেটা ফল ব্যাক করলে যে আমাদের যে শ্বাসনালীর যে প্যাসেজ বা পথ আছে সেই পথটাকে
বন্ধ করে দেয়, ওরাল ক্যাভিটির স্পেস কম থাকে, তখন আলটিমেটলি নাক ডাকার শব্দ হয়। তো যখন এরকম বাধা থাকে, অর্থাৎ নাকের মধ্যে হাড় বাঁকা, মাংস ফোলা, গলার মধ্যে টনসিল বড়, আলাজিহ্বা বড় এবং প্রশস্ত, তখন কিন্তু অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হয়ে থাকে। আপনি তো তার জীবন সঙ্গিনী, হ্যাঁ, তো তার মধ্যে আপনি কি কি কষ্ট খেয়াল করতেন? স্যার উনি তো ঘুমানোর পরে আসলে ঠিকমতো বলতে পারতেন না ওনার কি কি সমস্যা হতো। প্রচুর নাক ডাকতো, আর হচ্ছে মাঝে মধ্যে ওনার ঘুম ভেঙে যেত। অনেক ঘুমে আছে, গভীর ঘুম, তার মধ্যে হচ্ছে হঠাৎ করেই ওনার শ্বাসটা বন্ধ হয়ে গেল, উনি উঠে বসলো। তখন একটু ভয়ে ছিলাম যে কি হয় না হয়। এখন আল্লাহর রহমতে যেদিন অপারেশন হয়েছে তারপর থেকে এখন পর্যন্ত উনি আলহামদুলিল্লাহ ভালো আছেন। ওনার নাকের যে শব্দটা হইতো আর উনি যে ঘুমার পর হঠাৎ যে ঘুমটা ভেঙে যেত, কষ্ট করতো অনেক, আমার চোখের সামনে যেটা আমি দেখলাম। এখন আসলে আল্লাহর রহমতে ওই সমস্যাটা নাই। এখন মনে হয় না যে উনি আমার পাশে ঘুমায়, কারণ আগে মনে হইতো যে উনি আমার পাশে ঘুমাইতো, একটা সাউন্ড অলওয়েজ বাজতো। এখন আর আল্লাহর রহমতে ওই সাউন্ডটা আর হয় না অপারেশনের পরে। এখন আলহামদুলিল্লাহ উনি অনেকটাই সুস্থ। আপনারা খেয়াল করুন যে তার আলাজিহ্বা, আপনি বলেন তো আ আ বলেন, আ আ, এই দেখুন তার এই যে আলাজিহ্বাটা কিন্তু এখন খাটো, হ্যাঁ। তো এর আগে কিন্তু তার আলাজিহ্বা অনেক লম্বা ছিল এবং গলার মধ্যে বিশাল বড় বড় দুটো টনসিল ছিল, এখন সেই টনসিল আর নাই। আমরা তার নাকটাকে একটু দেখছি, এই যে নাক একদম পুরা ক্লিয়ার। চিকিৎসা করার পর আপনি নিজের মধ্যে কি কি পরিবর্তন খেয়াল করেন? এখন আল্লাহর রহমতে আমি অনেকটাই সুস্থ আছি। আমি ঘুমাতেও আমার এখন কোনো সমস্যা হচ্ছে না। এখন আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি। এখন কোনো সমস্যা আমার নাই। দোনো নাকের ছিদ্রে অল টাইম ক্লিয়ার থাকে, একদম অল টাইম ক্লিয়ার থাকে। আচ্ছা, এখন কি এক ঘুমে রাত পোহা যায়? রাত মুখ বন্ধ করে শ্বাস নিতে পারি। আগে ঘুমানোর সময় হা করে এমনি সবসময় মুখ হা থাকতো, লালা পড়তে আছে, দুই বিষ বালিশ দিয়ে লালা পড়তেছে, সারা রাত মুখ হা করে শ্বাস নিতে হইতো। অতএব আমি বলতে চাই এই পেশেন্টস ফর ইন হাউস আয়োজন থেকে যে আপনাদের যাতে নাক ডাকার সমস্যা রয়েছে, ঘুমের মধ্যে শ্বাসকষ্টের সমস্যা রয়েছে, আপনারা ঘরে বসে থাকবে না। এই সমস্যার আধুনিক চিকিৎসা রয়েছে এবং এই সমস্যা থেকে রোগীরা পরিপূর্ণভাবে মুক্তি পেয়ে যায়। তারই কিন্তু উৎকৃষ্ট দৃষ্টান্ত আজকের রাশেদ ভাই। অতএব আসুন আমরা সচেতন হই, কারণ এই সচেতনতার পর আমাদেরকে মুক্তি দিচ্ছে। আমি আসলে ছোটবেলা থেকে একটা কথা শুনে আসতেছি যে এই নাক ডাকার নাকি কোনো চিকিৎসা নাই, এটা নাকি এরকমই, মানে মানুষ বাই বোন এটা পায় যে এটার কোনো চিকিৎসা নাই। কিন্তু আজকে এই প্রোগ্রামে আসার পরে এবং এগুলো দেখে ডাক্তার সাহেবের কথা শুনে আমি বুঝতে পারলাম যে আমরা আসলে এই ভুল শুনে আসছি। এই নাক ডাকার চিকিৎসা আছে এবং নাক ডাকা নির্মূল করা সম্ভব। অসংখ্য ধন্যবাদ স্যার। রাশেদ সাহেবের স্ত্রীর যে দুশ্চিন্তা আমরা দেখলাম, এরকম দুশ্চিন্তায় কিন্তু আমাদের অনেক মানুষেরই সহধর্মিণীরা আছেন। এই যে স্যার নাক ডাকার সমস্যা নিয়ে আমরা আলোচনা করছি, এটা নির্ধারণ করার জন্য আমরা কি কি পরীক্ষা নিরীক্ষা করতে পারি, এটা যদি একটু জানতে পারি স্যার। অবশ্যই যে কোনো রোগ, আমি বলেছিলাম যে নাক ডাকাকে অনেকেই তো রোগই মনে করে না, কিন্তু এটা একটা রোগ। অতএব এই রোগটাকে নির্ণয় করার জন্য প্রথমে আমরা রোগীদের হিস্ট্রি নিয়ে থাকি এবং হিস্ট্রি নেওয়ার পর তার ক্লিনিক্যাল এক্সামিনেশন করি যে তার কোথায় প্রবলেম। এবং যখন আমরা বুঝতে পারি যে তার এই নাক ডাকার পাশাপাশি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া থাকতে পারে, তখন আমরা একটি পরীক্ষা করি, যে পরীক্ষাটির নাম হচ্ছে স্লিপ স্টাডি বা পলিসমনোগ্রাফি। হ্যাঁ, অর্থাৎ শুধু নাক ডাকা একটা সমস্যা, আবার নাক ডাকার মধ্যে যদি কারো দম নিতে কষ্ট হয়, হঠাৎ ঘুম ভেঙে গেল, শ্বাস আটকে গেল, ওই কন্ডিশনটির নাম হচ্ছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। অবস্ট্রাকশন মানে হচ্ছে বাধা, স্লিপ মানে ঘুম, অ্যাপনিয়া মানে হচ্ছে শ্বাস বন্ধ হয়ে যাওয়া, তাই না? তো যাদের ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হয়ে যায় সেই রোগটাকে আমরা বলছি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। এবং এই রোগটা এতটাই খারাপ, বান্টি ভাই আপনি নিশ্চয়ই জানেন, উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী বাপ্পি লাহিড়ী, তিনি কিন্তু অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আক্রান্ত হয়ে ঘুমের মধ্যে সাডেন ডেথ পর্যন্ত হয়ে গিয়েছে তার, এবং আমরা হারিয়েছি একজন বিখ্যাত সুরকার এবং শিল্পীকে। তো এটা কিন্তু একটা রেড অ্যালার্মিং। আমি একটু দেখাতে চাই, কারণ না দেখালে কিন্তু হবে না বান্টি ভাই। তো এই জন্য আমি ভিউয়ার্সদের জন্য আমার একটি ভিডিও নিয়ে এসেছি যে নাক ডাকা পরীক্ষা করার জন্য বা ঘুমের মধ্যে শ্বাসকষ্ট হয়, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া নির্ণয় করার জন্য পলিসমনোগ্রাফি পরীক্ষাটা কিভাবে করা হয় সেটা একটু ভিডিও চিত্র থেকে দেখে আসি। আমরা ঘুমের মধ্যে একটি পরীক্ষা করছি, তার বুকে একটি ডিভাইস আমরা লাগিয়ে রেখেছি এবং এই ডিভাইসের মধ্যে যে মেমোরি কার্ড রয়েছে সেখানে কিন্তু তার ঘুমের মধ্যে সমস্ত প্যারামিটারগুলো রেকর্ড করা হচ্ছে এবং এখানে স্পেশালি আমরা দেখে থাকি সে কতবার নাক ডাকছেন, অর্থাৎ স্নোরিং ইভেন্টটা কত এবং ঘুমের মধ্যে তার অক্সিজেন স্যাচুরেশনটা কেমন সেটা আমরা একটু দেখে
দেখছি, পাশাপাশি তার হার্ট রেট, তার পালস রেট, তার অ্যাপনিয়া হাইপোপনিয়া ইন্ডেক্স, এই জিনিসগুলো কিন্তু রেকর্ড করা হচ্ছে এবং এই রেকর্ডিংটা দেখে একটা অ্যানালিটিক ডেটা তৈরি হচ্ছে এবং সেই ডেটা থেকে আমরা আলটিমেটলি নির্ণয় করতে পারছি যে সে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার কোন পর্যায়ে রয়েছে, সেটা কি মাইল্ড, মডারেট, সিভিয়ার না ভেরি সিভিয়ার। যদি মাইল্ড মডারেট অবস্থায় থাকে সেক্ষেত্রে এক ধরনের চিকিৎসা পদ্ধতি, আর যদি সিভিয়ার বা তীব্র হয়ে যায় সেক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট অপশনটা আমাদের রোগীদেরকে দিয়ে থাকি। আচ্ছা, কেউ যদি এই নাক ডাকার চিকিৎসা না করে তাহলে ফিউচারে কি কি সমস্যা হইতে পারে?